ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা হচ্ছে বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তর। এখন এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগের দিন একটা আলোচনা করেছিলাম যে আমাদের টোটাল কয় ধরনের সেন্টেন্স হয় সেটা নিয়ে একটা আমরা আলোচনা করেছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স। তো সবথেকে কম যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এর ব্যবহার খুবই কম। আর সবথেকে বেশি ব্যবহার যেটা হয় এটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। এই তাহলে এটা একটু লিখে দিই আমি, যারা নতুন তারা একটু লিখে নিতে পারবেন। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আরেকটা এতে বলে স্টেটমেন্ট, মানে সাধারণ একটা বাক্য। 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্স। আর 5 নাম্বার অপটেটিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্স আমাদের সবথেকে বেশি কাজে লাগবে, এক্সক্লামেটরি আর অপটেটিভ আমাদের একটু কম কাজে লাগবে। কিন্তু এখন এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আমরা এই এক্সক্লামেশনের আগে এটার একটা এক্সপ্লেনেশন দরকার, এটা মানে আলোচনা দরকার। কিন্তু সেটার আগে আমরা একটা বেসিক জিনিসে একদম ফেরত যাব। ওরা যেটা বলছিল যে একটা সেন্টেন্স, মানে যখন কোন সেন্টেন্স, আমরা সেন্টেন্সের 3 ধরনের রূপ আমরা এক্ষেত্রে করব। এটা লেখা হয়ে গেছে, তাহলে মুছে দিচ্ছি, এটা অলরেডি আগে লেখা আছে। এই সেন্টেন্সের 3টে রূপ আমাদের খুব কাজে লাগে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যাকে বাংলায় কি বলে? সাধারণ বাক্য। সাধারণ বাক্য, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা কমপ্লেক্স সেন্টেন্স, যাকে বলা হয় জটিল বাক্য। আর যেটা একটু বেশি কম ব্যবহার করা হয়, মানে আমাদের চিরাচরিত যে আমরা কথাগুলো বলি সেখানেও যার ব্যবহার খুবই কম, সেটা হচ্ছে যৌগিক বাক্য। এই 3টে বাক্যর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এর একটা গল্প আছে। যেটা হচ্ছে সরল বাক্য বা সাধারণ বাক্য, এই সিম্পল সেন্টেন্স, এইটাই হচ্ছে সব থেকে জটিল। আর জটিল বাক্য যেটা বলা হচ্ছে এটাই কিন্তু সব থেকে সরল। মানে আমি কেন বলছি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স একটা নির্দিষ্ট রুল ফলো করে, আর সিম্পল সেন্টেন্স বা সাধারণ বাক্য বা সরল বাক্য কোনো রুল ফলো করতে পারে না, নির্দিষ্ট কোনো রুল ফলো করে না। কম্পাউন্ড সেন্টেন্স, যার ব্যবহার খুবই কম, সেও একটা নির্দিষ্ট রুল ফলো করে। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের 3 ধরনের রূপ আছে। আমরা শুরু করব কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে, শেষ করব সিম্পল সেন্টেন্স দিয়ে, কারণ সিম্পল সেন্টেন্সের কোনো নির্দিষ্ট বাঁধা ধরা নিয়ম নেই। এবং এটা করতে গেলে সেন্টেন্সের উপরে আমাদের মারাত্মক দখল দরকার। সিম্পল সেন্টেন্স করতে গেলে, মানে কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে আমাদের সেন্টেন্সের উপরে মারাত্মক দখল দরকার। সেই দখলটা যখন হবে, যখন আমি কমপ্লেক্স আর কম্পাউন্ডটা ভালোভাবে শিখে আসবো। সেই জন্য আমি সিম্পল সেন্টেন্সটা সবার শেষে করাবো। এখন এই কমপ্লেক্স সেন্টেন্স আবার করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আমি বললাম, যে এটা বাংলায় বলে জটিল, কিন্তু এটা সব থেকে সরল, কারণ এর একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা নিয়ম আছে। তো আমরা সেই নিয়মটা ফলো করার আগে আমরা একটা জায়গা একটু দেখে আসব, যেটা আমরা ক্লাস 7 আর 8 এ সব থেকে বেশি প্র্যাকটিস করতাম ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে ক্লজ। এই ক্লজ শিখে গেলে, ক্লজ যদি একবার মনে গেঁথে যায়,
আর দ্বিতীয়বার কমপ্লেক্স সেন্টেন্স আলাদা করে শেখার প্রয়োজন নেই, পুরো ক্লজটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা ক্লজ লিখি। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? বাক্যের অংশ। ক্লজের ক্ষেত্রে দুটো ক্লজ হয়। তোমার বলো তো কি কি ক্লজ? না, মানে আমি ক্লজের দুটো ভাগ বলছি, কি বলেছে পরে সেটা আমি আসবো। মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটো জানো তো? অর্ডিনেট ক্লজ। এই মেন ক্লজের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, তাহলে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, এই দুটো জিনিস ক্লজের ক্ষেত্রে খুব দরকার। তার মানে আমি একটু উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরো ভালো বোঝা যাবে। আই নো আ বয় হু ইজ আ কার্পেন্টার। এটা মানে আমি একটি ছেলেকে চিনি যে একজন কার্পেন্টার। কার্পেন্টার মানে কাঠের কাজ করে। যে এখন তোমরা দেখে বলো বা ভেবে বলো, এখানে মেইন ক্লজ মানে মেইন পার্ট কোনটা, আর সাবঅর্ডিনেট মানে সাহায্যকারী পার্ট কোনটা? সাবঅর্ডিনেট পার্ট মানে ক্লজ মানে সাহায্যকারী ক্লজ, যেটা আমরা অক্সিলারি ভার্ব যেমন করতাম, সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটাও তাই। এই সেন্টেন্সটা দেখে বলো এখানে মেইন ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? বলো। আই নো আ বয়, এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ আ কার্পেন্টার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন কেন কিভাবে বুঝলাম? কেন বলি? আই নো আ বয়, এটা তো একটা সেন্টেন্স। আমি যদি শুধু এই সেন্টেন্স করে ফুল স্টপ করতাম তাও কিন্তু বাক্যটা ভুল হতো না। আমি একটি ছেলেকে চিনি, কিন্তু কোন ছেলেটিকে চিনি এই ছেলেটা সম্পর্কে বর্ণনা দিচ্ছে যে বাক্যটা, সেটা হচ্ছে মেন বাক্যকে সাহায্য করছে, তাই একে বলা হয় সাবঅর্ডিনেট বা সাহায্যকারী ক্রিয়া। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? তো এখানে কি দিয়ে আমরা যুক্ত করলাম? হু। হু দিয়ে। হু মানে হচ্ছে যে। এই হুটা আবার কোন ক্লজের মধ্যে, সেইটা এবার ক্লাসিফিকেশনটা আমরা লিখবো ক্লজের ক্ষেত্রে। তাহলে ক্লজের মেইন দুটো জিনিস আমাদের জানতে হবে, যে একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ সবসময় একটা হয়, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু দুই বা তিন বা তারও বেশি হতে পারে। ক্লিয়ার? কারণ এই যে জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স আমি যেটা বললাম, কমপ্লেক্স সেন্টেন্সের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? যে কমপ্লেক্স সেন্টেন্স হলো, হয়ে গেল এই যে কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের একটি সাধারণ বাক্য এবং এক বা একাধিক সাহায্যকারী বাক্য থাকতে পারে। ক্লিয়ার? সেটা আমরা যখন আরো প্র্যাকটিস করবো তখন বুঝবো। আর এই বইটা পেয়ে গেলাম, এটা একদম পুরো ফার্স্ট থেকে লাস্ট পেজ, এটা একেবারে ধুয়ে মুছে প্র্যাকটিস করতে হবে এই বইটা। মানে অবশ্যই সিনেন্সিন বাদে, ক্লাস 10 এর সিনেন্সিন দরকার নেই। এর গ্রামার পার্ট যে মোটামুটি কমপ্লিট করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার একটা গ্রামারের পার্ট ব্যাপক রকম কিন্তু সলিউশন করা যাবে। এটা আরেকটা আছে, সেটা আমি পরে বলবো, কিন্তু সেটা দাঁত ভাঙা কঠিন। সে বইটা আমি পাচ্ছি না, বহুভাবে খোঁজার চেষ্টা করছি। নন্দী আর নেসফিল্ডের একটা বই, মারাত্মক কঠিন সে বইটা, এনসিইআরটি এর বই ছিল, সেটা আমি চেষ্টা করছি খুঁজে বার করার। আচ্ছা যাই হোক, এটা ক্লিয়ার? এই পর্যন্ত লেখা হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লেখো লেখো। তোর নামটা আমি ভুলে গেলাম। হ্যাঁ, শামীম হাসান। শামীম, হ্যাঁ ঠিক ঠিক। দেখো আমি বারবার বলছি, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে ক্লজ। মানে কমপ্লেক্স সেন্টেন্স আলাদা করে শেখার দরকার নেই যদি আমরা ক্লজ শিখে যাই। একই জিনিস, সেম জিনিস। কি কি? মেইন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুই ধরনের বলে একে, অ্যাডজেক্টিভ ক্লজ বা আরেকটা কি বলে শুভম? রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। দুই নাম্বার আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অবশ্যই সবাই খাতাবন্দি করে রাখো একদম। আর তিন নাম্বার হচ্ছে
নাউন ক্লজ তার আরেকটা কথা কি বলে শুভম? নাউন ক্লজে বলো নমিনাল ক্লজ। ইয়েস, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এইবারে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কোনগুলো, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনগুলো, নাউন ক্লজ কোনগুলো, এইটা আমরা একটু এবার জানবো। এইবার আমি এক এক করে আসবো, সেজন্য একটা মুছে দিচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজটা নিয়ে আমরা আসবো। ছন্দ করে মুখস্থ রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজটা। ছন্দ করে মুখস্থ রাখতে হবে বাংলা এবং ইংরেজিটা। কি? হু, which, whose, whom। who, which, whose, who, which, whose, whom। who, which, whose, whom। যে, যেটি, যার, যাকে। যে, যেটি, যার, যাকে। হু, হুইচ, হুজ, হুম। এইটা খুব ছন্দ করে মনে রাখতে হবে। যে, যেটি, যার, যাকে। চারটি লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা করব। তো এবার কোনটার ক্ষেত্রে কিভাবে করব আমি কটা উদাহরণ দিচ্ছি, তোমরা চটপট একটু লেখো, যেটা প্র্যাকটিসের জন্য লাগবে। অ্যাডজেক্টিভ ক্লজের বেশ কিছু আমি এক্সাম্পল বলছি, তোমরা লেখো। দ্য ম্যান হ্যাজ বিন কট। দ্য ম্যান হ্যাজ বিন কট, CAUGHT। ফুল স্টপ। দ্য থেফট, ফুল স্টপ দিয়ে দ্য থেফট, THEFT was EFT, theft মানে চুরি, was committed, COMMITTED by him। ব্যাস, ফুল স্টপ দাও। সেন্টেন্সটা পড়ে আমাকে বোঝাও যে কি আছে সেন্টেন্সটার ভিতরে। কট, লোকটাকে ধরা হইয়াছে। দ্য থেফট ওয়াজ কমিটেড বাই হিম, সে চুরি করেছিল, মানে তার দ্বারা চুরি করা হইয়াছিল। না, কমিটেড মানে করা হয়েছে, হ্যাঁ, কমিট করা। তো এই চারটি লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে আরো কিছু লিঙ্কিং ওয়ার্ড হয়, বাট আমি এই চারটে মেইন বললাম। এটা হু দিয়ে হবে, কারেক্ট। কিভাবে হবে এবার বাক্যটা আমি কিভাবে সাজাবো? হ্যাঁ, the man has been caught, হ্যাঁ, who হ্যাঁ, was committed by him। না, এখানে তো হু বলে, তো তাহলে থেফটটা কোথায় চলে যাচ্ছে? থেফটটা তো বাদ দেওয়া যাবে না। বলো শুভম, বলো, মাথা দিয়ে বার করো কিছু। হ্যাঁ, হুজ হবে, হুজ যার দ্বারা। না না না, হুই হবে, একদমই ঠিকই বলেছো, হুই হবে, কিন্তু হুটা কিভাবে হবে এইটা আমি তোমাদের মাথা দিয়ে বার করতে চাইছি, তাহলে আমার আর বোঝানো লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তাহলে বাক্যটা হবে না। ভালো করে বাংলা বাক্যটা বুঝলেই কিন্তু ইংরেজিটা হয়ে যাচ্ছে। যে দিয়ে আমরা কিভাবে রাখবো? লোকটি চুরি করেছে, এই সরি, লোকটিকে ধরা হইয়াছে, চুরি করা হয়েছিল তার দ্বারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। সবাই ভেবে ভেবে ভাবো, ভেবে আমাকে বলো। ভাবো, ঠিক বলেছে, 2 মিনিট ভাবো, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। বলো। The man who has been caught, the theft was committed by him। ভেরি গুড, একদম 100-99। ঠিক আছে। হ্যাঁ, এটা তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু তাও মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে। কি প্রশ্ন থাকবে ভালো করে বোঝো। আমি 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 বলি, এবার একটু সাহায্য করি। যখন আমি এই যে কথাটা বলবো তার কমপ্লিমেন্টারি একটা ওয়ার্ড সে, এই কথাটা যেন থাকা থাকা চাই বাক্যটার মধ্যে। বোঝা গেল না? গেল না?
যদি যেটি হয় তাহলে আমি এর কমপ্লিমেন্টারি একটা কথা সেটি, সেটা যেন থাকে, এটা বোঝা যায়। হ্যাঁ, Man has been caught who the thief he was committed by him. অনেক ঘুরিয়ে সেন্টেন্সটা হয়ে গেল, আরো একটু সহজভাবে ভাবা যায়। এই ক্ষেত্রে কেউ একটু আমাকে এইটা একটু সাজেশন করতে পারতে, মাঝখানে একটা গল্প আছে, কিন্তু একটু আমাকে বললে ভালো হতো যে স্যার শেষ বাক্যটাকে আমি আগে এনে যদি একটু বেশ সুন্দর করে কাজ করি তাহলে কিভাবে হবে? Thief was committed বাই him who has by him who the এই হিম মানে কি? আগে 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 ভাবো, হিম মানে কি? যে ধরেছে না 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 না, হ্যাঁ চোরকে বোঝাচ্ছে। তাহলে হিমটা আসলে কার কথা বলছে? প্রথম সেন্টেন্সের দিকে তাকালে বোঝা যাবে। প্রথম সেন্টেন্সটা আমি দিয়েছি, দ্য ম্যান। ইয়েস, তাহলে আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখতাম, দ্য থেফট হ্যাজ বিন কমিটেড বাই দ্য ম্যান হু হ্যাজ বিন কট। আগে তো সে চুরি করবে, তারপরে তো ধরা পড়বে না, ধরা পড়ার আগেই সে চুরি করে দেবে। হ্যাঁ, শেষ বাক্যটা আগে ভাবো, দ্য থেফট ওয়াজ কমিটেড বাই দ্য ম্যান, চুরি করা হয়েছিল লোকটির দ্বারা। এবার কি হলো তারপরে? যে ধরা পড়েছে, যে ধরা পড়েছে। এক্ষেত্রে একটা জিনিস আমাকে কেউ জিজ্ঞাসা করলে না তো যে স্যার এখানে সেই কথাটার তো প্রয়োজন হলো না, কেন হলো না? whoটা আছে বলে যে ইয়েস, হুটা মাঝখানে আছে বলে। কিন্তু এবার একটা সেন্টেন্স বলবো, হুটা একদম শুরুর দিকে থাকবে। তাহলে এই সেন্টেন্সটা কি বোঝা গেল আগে বলো? তার সেন্টেন্সটা কি হবে? হ্যাঁ, It was committed by the man ম্যান হু হ্যাজ বিন কট, যাকে ধরে ফেলা হয়েছে। ক্লিয়ার? কারণ সে যতক্ষণ চুরি না করবে ততক্ষণ তো তাকে ধরা যাবে না, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে আরেকটা জিনিস আমার একটু মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, কোন ঘটনাটা আগে হচ্ছে সেটাকে আগে রাখতে হবে, আর যে ঘটনাটা পরে হবে সেটা পরে রাখতে হবে। ক্লিয়ার? পরের সেন্টেন্সটা লেখো, খুব সহজ। এবার একটা সেন্টেন্স দিচ্ছি, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ বিআইএন 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 আর এ বিআইএন বিআরএনএটিএইচ, রবীন্দ্রনাথ is a great poet, is a great poet, full stop. He was, full stop দিয়ে, he was awarded, AWARBED, Nobel Prize, নোবেল প্রাইজ, NOBEL, আচ্ছা সব ভি লিখছে শুভম, নোবেল প্রাইজ ইন 1913, 1913, 1913, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমি করতে বলছি। করো। রবীন্দ্রনাথ হু, হ্যাঁ, এই রবীন্দ্রনাথের পরে হু বসবে, হলো। আর তারপরে এই পরের আচ্ছা, এই রবীন্দ্রনাথের পরে আমি ইজ বলেছিলাম, সেটা কোথায় গেল? হ্যাঁ, বলেছিলাম না রবীন্দ্রনাথ ইজ। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ হু ইজ হু ইজ আ গ্রেট পোয়েট। এবার হ্যাঁ, তো সেটা কি, হু মানে তো যে হয়ে গেল, রবীন্দ্রনাথ যে বা যিনি একজন মহান কবি। এবার ফুল স্টপের জায়গায় কি হবে? রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট হু ওয়াজ, এই জায়গাটা ভালো হবে না, ভালো হবে না। তুমি যেটা প্রথমে বলছিলে সেটাই ভাবো তুমি। রবীন্দ্রনাথ হু ইজ আ গ্রেট পোয়েট, একজন মহান কবি। এবার ফুল স্টপের জায়গায় শুধু আমি একটা, হ্যাঁ ফুল স্টপের জায়গায় শুধু একটা এই চিহ্ন বসিয়ে দিলেই হবে, যেটা হচ্ছে কমা। কমার কিন্তু গুরুত্ব কম নয়, মানে জিনিসটা কমা হতে পারে কিন্তু জিনিসটার দাম অনেক বেশি। কেন? আমি সেন্টেন্সটা লিখছি, রবীন্দ্রনাথ who is a great poet, comma, কি বলেছিলাম সেন্টেন্সটা পড়ো।
was awarded Nobel Prize in 1913 কি দিলাম আমি একটা ভালো করে তাকিয়ে দেখো তো ফুল স্টপের জায়গায় কমা মানে হু মানে যদি যে হয় কমা মানে সে তাহলে কি আর হি দেওয়ার প্রয়োজন আছে মানে কমার পরে আবার হি দিলে বাক্যটা কি যাবে সে নোবেল প্রাইজ পেয়েছিল তাহলে দুবার কি ব্যবহার করা যাবে যাবে না তাহলে সেই জন্য হু যদি প্রথমে বসে বাক্যের ফুল স্টপের জায়গায় কমা তোমাকে বসাতেই হবে 3 নম্বর বাক্য লেখো হ্যাঁ শিওর হ্যাঁ কি বলছে হ্যাঁ অবশ্যই আমি মানে লেখো মানে এক্ষুনি লিখতে বলি হ্যাঁ ফুল স্টপের জায়গায় কমা না দিলে কিন্তু বাক্যের কোনো মানে দাঁড়াবে না কমা মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ওয়ার্ড তাই বলছি কমার যে কমা দেবে না তার বাক্যটা কিন্তু পুরো জিরো হয়ে গেল কমপ্লেক্স হলো না তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কমা তোমাকে দিতেই হবে যদি লিঙ্কিং ওয়ার্ড গুলো মিডিলে না বসে চলো তারপরে আই পরে আচ্ছা লিখে হ্যাঁ আই কনসাল্টেড আ ডক্টর বাক্যটা লেখো আই কনসাল্টেড CONSULTED consulted a doctor full stop he advised ADVICED ACD ভার হচ্ছে ACD advised to do a few exercises 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 বেশ কিছু ব্যায়াম একটা ব্যায়াম নয় ঠিক আছে if you EXERCISES CISES বলো এই সেন্টেন্সটা বলো I consulted a doctor who advised me to do তো অ্যাডভাইস মি লেখনি তো অ্যাডভাইস এর পরে মি বলেছিলাম তো না he advised me লেখো advised me to do a few exercises হ্যাঁ বলে বাকি বলছে শুভম বলো হ্যাঁ একদম ইজি এটা একদম ইজি ঠিক বলেছে থ্যাংক ইউ শুভম আই কনসাল্টেড আ ডক্টর হু মানে এখানে দুটো সেন্টেন্সের ভিতরে কমন আছে হচ্ছে ডক্টর এখানেও ডক্টর এখানে হি মানে ডক্টরটাই হি তাহলে আমি ডক্টরের পরে সেজন্য হু বসালাম কি আই কনসাল্টেড আ ডক্টর হু অ্যাডভাইজড মি টু ডু আ ফিউ এক্সারসাইজেস কিন্তু এখানে কমা হলো না কেন ইয়েস হুটা মাঝখানে আছে সেই কারণে who advised me to do a few exercises জাস্ট ফুল স্টপ এর পর হুটাই অ্যাড হলো ইয়েস আর বাদ বাকি সব একই রইলো আর হিটা রইলো না কারেক্ট হিটা কোন হিটা থাকবে না স্যার পরের বাকি হিটা রইলো না হ্যাঁ আর হিটার দরকার নেই হু মানেই তো যে তাহলে সে লেখার প্রয়োজন নেই মানে আমি একজন ডক্টরের সঙ্গে আলোচনা করেছিলাম হু মানে যিনি বা যে আমাকে অ্যাডভাইস করেছিলেন ব্যায়াম করার জন্য তাহলে আর হি লেখার কোনো প্রয়োজন রইল না আকবর ওয়াজ আ গ্রেট GREAT emperor
EMPEROR, The EN. PEROR, এম্পেরর মানে সম্রাট, ফুল স্টপ। Full stop. He was a great, GREAT, lover, LOVER, of art, 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 and culture, CULTURE. বলো এটা। আকবর মারাত্মক, প্রত্যেক কটা মোগলদের মধ্যে সব থেকে বেশি ছিলেন উনি। হ্যাঁ বলো। Akbar, who was a great emperor, হ্যাঁ was a great Lover of art of nature. একদম। তাহলে আকবর হু ওয়াজ আ গ্রেট, হু ওয়াজ আ গ্রেট এম্পায়ার, কমা পরে ওয়াজ আ গ্রেট, না আর হি এটা বসানোর প্রয়োজন নেই, ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ বসা হলে হবে, কিন্তু এরপরে তো ওয়াজ বসানো যাবে। অবশ্যই যাবে, অবশ্যই, কিন্তু ওই সেন্টেন্সটা কিন্তু ভালো শোনাবে না। এই জন্য আকবর হু ওয়াজ আ গ্রেট এম্পায়ার, কমা ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্ট অ্যান্ড কালচার। আকবরের রাজসভায় কারা ছিলেন? নবরত্ন। ইয়েস, তার মধ্যে সব থেকে জেম কে ছিলেন? মেইন জেম বীরবল। গল্পটা মনে আছে? ক্লাস 7-এ পড়েছো, কি? দ্য রিডল মনে আছে তো? দ্য রিডল কোথায়? হ্যাঁ, কেন শুভম এরকম করছে কেন তোমাকে ওরা? MWS তারপরে আকবর who was a great emperor, হ্যাঁ কমা কমা he was না না না, হি এর প্রয়োজন নেই। হু মানে তো যে হয়েই গেল। আবারও আমি বলি, আকবর যিনি ছিলেন একজন মহান কবি, কমা মানে সে বা তিনি, তাহলে আমার আবার হি লেখার, হ্যাঁ আর তাহলে তো আমার হি লেখার প্রয়োজন আছে কি? কমা মানেই তো সে হয়ে যাচ্ছে, তাহলে তারপর আমি ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্ট এন্ড কালচার বলবো। কোনো ডাউট? থ্যাংক ইউ। 100 বার জিজ্ঞাসা করবে ডাউট থাকলে, যতক্ষণ না ক্লিয়ার হবে জলও খেতে দেবো না। A man, এবারটা বেশ ইন্টারেস্টিং। A man who a man came from village, VILLAGE, full stop, he is known to me, KNOWN, me. a man who came from a village, হ্যাঁ হ্যাঁ Sir, a man who came from a village who is known to এই বলো আমার সেন্টেন্সটা, এ ম্যান, A man come to a village who is known to আচ্ছা বি ফর ফুল স্টপ। ঠিক ভালো লাগলো না সেন্টেন্সটা, এরা মৌসুমি এ বলো। who came from ও তো হ্যাঁ হ্যাঁ এই ম্যান, হ্যাঁ বলো বলো, হু ভিলেজ কমা is known to me. হ্যাঁ এটা উঠে যাবে। তাহলে এ ম্যান হু কেম ফ্রম ভিলেজ, একটি লোক যে গ্রাম থেকে এসেছিল, কমা আমার কাছে পরিচিত, ইজ নোন টু মি। তাহলে কমার পরে হি লেখার আর কোনো প্রয়োজন রইল না। হি ইজ আ
famous doctor, full stop, The famous. famous, FAMOUS, Famous doctor. doctor, full stop, everyone, full stop the everyone knows, KNOWS, him, HIM. Everyone. He is a famous doctor, full stop, everyone knows him, KNOWS, him, HIM করে বলো। আচ্ছা, এটা কি খাবার খেতে পারবো? Thank you. বজবজ থেকে আনা পূজালি। আমি যাবো মঙ্গলবার দিন মহেশতলা। হ্যাঁ, মহেশতলা যাবো অফিসের কাজে। না ট্রেনে যাবো, সন্তোষপুরে নেমে ওখান থেকে। তোমাদের বাড়ি যাবে। হ্যাঁ, বলো বলো। হোম দিয়ে হবে, কারেক্ট। কিভাবে হবে এটা? হোম দিয়ে হবে কিভাবে? আচ্ছা না, বলো বলো। He is a famous doctor. হ্যাঁ, Whom no এই একটুখানি ভুলে গেল। হোম, হোম মানে কি? যাকে, হ্যাঁ যাকে, everyone knows. কঠিন করে ফেলছে সবাই। হোম যাকে, এভরিওয়ান নোজ। আবার হিম কেন লিখবো? যাকে সবাই চেনে তাকে, তাহলে বাক্যটার মানে কি হলো? যাকে সবাই চেনে, তাহলে হি ইজ আ ফেমাস ডক্টর হোম এভরিওয়ান নোজ। ব্যাস শেষ। আমি কেন আবার হিম লিখবো? তাহলে তো বাক্যের মানেই হলো না। কোন ডাউট? আরেকটা ভুল আছে। হ্যাঁ, হি ইজ আ ফেমাস ডক্টর, সে একজন মহান ডাক্তার। তাকে, হোম মানে যাকে, তাহলে আমি যাকে লিখলাম, মানে ডক্টরের সম্পর্কে আমি বলছি যাকে হোম এভরিওয়ান নোজ, যাকে সবাই চেনে। এবার আমি হিমটা কেন লিখবো না? যাকে সবাই চেনে তাকে, তাহলে তো বাক্যের মানেই হলো না। আমার ভুল হয়েছে। তাহলে আচ্ছা, এবার এতক্ষণ তো আমি বোঝালাম, জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার হলো তো? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, কেন এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, এটা আমাকে একটু সংজ্ঞা দিয়ে বোঝাও। মানে কি এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কাকে স্পেসিফাই করছি? এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে সাবজেক্টকে, মানে সাবজেক্টের কোন একটা অবস্থাকে। দেখো প্রত্যেক ক্ষেত্রে হু বা হুইচ বা হুজ আমরা বা হুম কোথায় লিখলাম? সাবজেক্টের পরে। তাহলে একমাত্র সাবজেক্টকে গ্লোরিফাই করে কে? কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাই এর নাম হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ডাউট আছে? তাহলে আবার আমি বলি, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে হু, হুইচ, হুজুম। শুধু তাই নয়, আরো একটা আছে। আমি এবার একটা সেন্টেন্স দেবো, সেই সেন্টেন্সের ক্ষেত্রে এটা বোঝা যাবে যে শুধু হু, হুইচ, হুজুম দিয়ে সব ক্ষেত্রে যা হয় তাই নয়, এর বাইরেও একটা দুটো আছে একটু অন্যরকম। আমি সেটা আসছি বাক্যটায়, বাট বেসিক জিনিসটা ক্লিয়ার হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার ওই বাক্যটা লেখো যে বাক্যটার কথা আমি বলছি। Clause এর তাহলে দুটো part. ক্লজের তিনটে পার্ট: অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর নাউন বা নমিনাল ক্লজ। এটা তো স্যার ঠিক আছে, আপনি যে ক্লজের তিনটে ভাগ করলেন অ্যাডজেক্টিভের, ওটা ঠিক আছে। হ্যাঁ। কিন্তু তার আগে তো স্যার মেইন ক্লজ। হ্যাঁ, তার আগে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এটা কেন? কারণ প্রত্যেকগুলো যে সেন্টেন্স আমরা করলাম, এই যে প্রত্যেক সেন্টেন্সে মেইন ক্লজ একটা করে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের অধিক থাকতে পারে। কারণ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যের নিয়মই হচ্ছে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক সাহায্যকারী বাক্য থাকতে হবে, তাহলে তাকে জটিল বাক্য বলবে। ক্লিয়ার? এবার আমি যে বাক্যটা বলছি দেখো, একটু মনে করে নি। স্টিভ, STEVE, স্টিভ, EVE, স্টিভ আমার ফেভারিট প্লেয়ার, যদি আমি পরের নামটা বললাম না। হ্যাঁ, স্টিভের পরে কি? না কিসের Yes, thank you. Steve was born
না 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 না, এইভাবে লিখো না, বাক্যটা এইভাবে লিখো না, কাটো কাটো কাটো, বাক্যটা কাটো, কেটে দাও কেটে দাও। অ্যাডজেক্টিভেরই, কিন্তু একটু অন্যভাবে। দাঁড়াও আমি একটু মাথায় আনি। দিস ইজ, লেখো দিস ইজ, না, দিস ইজ চুরুলিয়া। চারুলিয়া না, যেখানে এদিন গন্ডগোল হলো, ভিডিও অফিস ভাঙচুর হলো, সেটা নয়। কি বললাম? চুরুলিয়া। CHURULIA, CHURULIA, এটা পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি জায়গা হচ্ছে চুরুলিয়া। ফুল স্টপ। কে জন্মগ্রহণ করেছিল এখানে? কাজী নজরুল ইসলাম। কারেক্ট। তারপরের বাক্যটা লিখবো, কাজী নজরুল ইসলাম, KAZI, কাজী নজরুল ইসলাম, NAZ বা জে যা কিছু দিতে পারো, নজরুল, NAZ বা জে যা কিছু দিতে পারো, RUL, নজরুল ইসলাম তারপর স্যার was born there, there, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ, বাক্য শেষ। ওই ছকে বাঁধা চারটে লিঙ্কারের মধ্যে কিন্তু এটা আসবে না। কারেক্ট। কাজী নজরুল ইসলাম born He was born. কি বলছে এ? হাউ হাউ করে বলে যাচ্ছে, বলো আবার ঠান্ডা মাথায় বলো। হ্যাঁ কি বলো? কাজী নজরুল ইসলাম was born হ্যাঁ চুরুলিয়া। হ্যাঁ, তাহলে বাক্য না, তুমি একটা বাক্যে লিখে দিচ্ছি। বলো এ কি বলছিলেন? Kazi Nazrul Islam was born. Where is না, হ্যাঁ বলো 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 বলো, এই মৌসুমী কি বলছো? where Kazi কারেক্ট, দিস ইজ চুরুলিয়া। আবারও বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চটপট লিখো না। আমি হ্যাঁটা কোথায় লিখলাম? মানে চুরুলিয়া মেন ভার্বের পরে গেল, জায়গার নামের পরে। তাহলে আবারও নামকে গ্লোরিফাই করছি বলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে চুরুলিয়া একটা জায়গার নাম। তাহলে হবে দিস ইজ চুরুলিয়া where কাজী নজরুল ইসলাম ওয়াজ। আচ্ছা দেয়ারটা বলবো না কেন? মানে যেখানে, আমি বলছি এটা হচ্ছে চুরুলিয়া, যেখানে নজরুল জন্মগ্রহণ করেছে সেখানে। বাক্য হলো হলো না? তাহলে দিস ইজ চুরুলিয়া where কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। ব্যাস, ফুল স্টপ। তাহলে আবারও দেখো, জায়গার নামটাকে আমরা গ্লোরিফাই করছি, তাই এটাকে নামের গ্লোরিফাই করা হচ্ছে বলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাস, অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমরা আর খুব একটা মাতামাতি করব না, যেটার ব্যবহার খুব বেশি এবং যেটা খুব ইজি সেটা এবার আসবো। তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? কি কোন নামের সঙ্গে এটা রিলেটেড? অ্যাডভার্ব, ভার্ব নয়, অ্যাডভার্বের সঙ্গে রিলেটেড। অ্যাডভার্ব কোনগুলো মনে আছে? ইয়েস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব। তাহলে দেখেছো আমি কেন সেই প্রথম থেকে জিনিসগুলো বলেছি, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা ইনার কানেকশন আছে। তাই সেই প্রথম আমি যখন ক্লাস শুরু করেছিলাম বলেছিলাম অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরকম হাজারো একটা জিনিস আছে। তো আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজ জানার সময় আমরা সেন্টেন্স গুলোকে খুব সহজ করে ভাববো, যে কঠিন করে ভাববে সে গেল। কিন্তু সেক্ষেত্রে একটা গল্প আছে। অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ গুলো মনে রাখার জন্য আমি চারটে নিয়ম বলেছিলাম, মানে সরি চারটে লিঙ্কিং ওয়ার্ডস বলেছিলাম। এক্ষেত্রেও বেশ কিছু লিঙ্কিং ওয়ার্ডস মাথায় রাখলে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। কি কি? অ্যাজ, বিকজ, দো বা অলদো, তারপরে ইফ আর when, ডান। এই 5টা 6টা করলেই ডান। অ্যাজ মানে কি?
যেহেতু, বিকজ মানে, দো বা অলদো মানে যদিও, ভেরি গুড, ইফ মানে, when মানে যখন, মানে যখন, লিখে ফেলো। অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, দো বা অলদো মানে যদিও, ইফ মানে যদি, when মানে যখন। এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো দিয়েই শুধু তুমি অ্যাডভার্বিয়াল ক্লজ জয়েন করতে পারবে। যেহেতু, বিকজ মানে কারণ, দো বা অলদো মানে যদিও, ইফ মানে যদি, when মানে যখন। এবার একটা ব্যাপার আছে, এ বলো অ্যাজ দিয়ে, অ্যাজ দিয়ে যেটা হবে সেটা বিকজ দিয়ে করা যাবে, এটা যাবে না? যাবে, যাবে। মানে যে সেন্টেন্সটা তুমি অ্যাজ দিয়ে জয়েন করতে পারবে 150% সেটা বিকজ দিয়ে জয়েন করতে পারবে, কিন্তু আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে বিকজটাকে একটু অমিট করবে, করে অ্যাজটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করবে। যেমন দো মানেও যদিও, অলদো মানেও যদিও, কিন্তু আমরা অলদো ব্যবহার আর একদম করি না, তাই দো ব্যবহার করবে। সিম্পল। আমি 4টে উদাহরণ দিচ্ছি, বলা লাগবে না, তোমরা চটপট উত্তর করে ফেলতে পারবে। দেখো 1 নাম্বার। হ্যাঁ হ্যাঁ একদম কোনো অসুবিধা নেই, দাঁড়িয়েই তো আছি, বসছি না আজকে। বসে থাকলে ভিডিওতে মাথাটা আসছে না ঠিক। when মানে যখন, when মানে কিন্তু এই when মানে কিন্তু কখন নয়, এই when মানে হচ্ছে যখন। হ্যাঁ না ঠিক আছে, when মানে as মানে যদি যেহেতু হয়, কমা মানে সেহেতু, কমপ্লিমেন্টারি ওয়ার্ডস, কমার মারাত্মক গুরুত্ব আছে, লিখে দাও। as মানে যদি as মানে যদি যেহেতু হয়, কমা মানে সেহেতু, আচ্ছা, দো মানে যদি যদিও হয়, কমা মানে যদিও, যদিও কমপ্লিমেন্টারি ওয়ার্ড, যদিও কমপ্লিমেন্টারি ওয়ার্ড, তবুও, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড। আর ইফ মানে যদি যদি হয়, কমা মানে তবে, ভেরি ভেরি গুড। আর যখন মানে when মানে যদি যখন হয়, কমা মানে তখন, ব্যাস। তাহলে এটা জানলেই তো তাহলে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। the man, when the man knocked the door, যখন লোকটি দরজায় নক করলো, কমা মানে তখন আমি দরজাটি করলাম। এবার কিন্তু আর কোনো ওয়ার্ড বাদ দেওয়া যাবে না। কেন? তাহলে ক্লিয়ার হয়ে গেল। the man knocked, the door, কমা, comma, হ্যাঁ, I opened it, আমি কমা মানে তাহলে কি হয়ে গেল, তখন আমি দরজাটি খুললাম। এখানে কমা হবে, কমা হবে, কমা ছাড়া কমপ্লেক্স সেন্টেন্স হবে না। হ্যাঁ কোনটা বলো, যেমন I opened the door because the man knocked. এক্স্যাক্টলি কারেক্ট, খুব ভালো উত্তর দিয়েছে শুভ, আমি এটাই আশা করছিলাম। তাহলে ও বলছে এরকম যে আই ওপেন দ্য ডোর বিকজ দ্য ম্যান নকড, লোকটি, কারণ লোকটি নক করেছিল। এবার আমি কেন এটাকে অ্যাভয়েড করলাম, মানে আমি দরজাটি খুললাম কারণ আমি দরজাটি খুললাম কারণ সে নক করলো, ঠিক সেন্টেন্সের মধ্যে একটা ওই ভাবটা আসছে না। চাটনি খেয়ে আমরা এরকম করি না, হচ্ছে না, আমার জিভ শুকিয়ে গেছে বলে এটা একটা আওয়াজ হয় না, টাক করে এই টাক ব্যাপারটা আসছে না, ওই জন্য সবসময় হোয়েন দিয়ে I opened the door. আই ওপেন দ্য ডোর। হ্যাঁ হ্যাঁ, কেন, কি মনে কি ডাউট, ইটটা ডোর হয়ে যাবে স্যার, কোনটা It হবে স্যার। কই, ইটটা বসবে না, মানে স্যার I opened it. হ্যাঁ অবশ্যই বসবে, অবশ্যই বসবে। কেন 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 বসবে, সেন্টেন্সটা পড়ো। যখন সে দরজা যখন লোকটি দরজায় কড়া নাড়ালো, তখন তখন মানে কমা মানে তখন আমি খুলে দিলাম সেটা, তাহলে সেখানে পুরো সেন্টেন্সই বসবে। Then eat, ব্যাস, থ্যাংক ইউ। পরেরটা,
Though full stop নতুন একটা বাক্য লেখো he tried his best he tried TRIED his best হ্যাঁ মানে সে তার বেস্টটা দিয়ে চেষ্টা করলো ফুল স্টপ কিন্তু সে পারবে না। he could not get GET the desired DESIRED result RESULT desired result RESULT desired মানে কি হ্যাঁ স্বপ্ন ঠিক না মানে সে প্রচন্ড পরিশ্রম করলো সে পেল না তার আশানুরূপ ফল কারেক্ট মানে আশানুরূপ যে ফল সে এক্সপেক্ট করেছিল সেটা পায়নি তাহলে এটা কি দিয়ে জয়েন করা হবে হয়তো বলে দিয়েছিলাম কিন্তু কেন দাঁড়াও কিন্তু কেন বলো কারণ আছে স্যার বলবো বলো সে মানে চেষ্টা করেছিল কিন্তু দো হবে বলতে হবে কেন কারণ এটা যদি হতো সে চেষ্টা করেছে সে ভালো ফল করেছে সেটাই তো হওয়ার কথা ছিল এটা এখানে বিকজ হতো কিন্তু এখানে বলছে সে চেষ্টা করেছে সে ভালো ফল করতে পারেনি তাহলে যদিও সে কঠোর পরিশ্রম করেছে তবুও সে ভালো রেজাল্ট করতে পারেনি তাহলে কি হবে সেন্টেন্সটা বলো 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 করে দেখো এবার করে দেখো though he tried his best তারপর কমা এবার যা আছে তাই বসিয়ে দাও he could not get the result যা আছে বসিয়ে দাও মনে হয় খুব একটা কঠিন লাগছে না অ্যাডভার্বিয়াল ক্লজটা বেশি সহজ হ্যাঁ দো 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 অলদো ইউজ করো না অলদো ইউজ করো না দো স্যার কমার পরে কি বড় হাতে না 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 একমাত্র ফুল স্টপের পরে তুমি বড় হাতে করতে পারো নট আফটার কমা আর এনি আদার পাংচুয়েশন হি হি হবে 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 মানে দো মানে যদিও কমা মানে তবুও সে ভালো ফল করতে পারবে না ডাউট সময়তে ডাউট থাকা উচিত নয় পরে বাক্য ওয়ার্ক হার্ড ওয়ার্ক WORK হার্ড ফুল স্টপ না 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 ওয়ার্ক হার্ড ফুল স্টপ you will get the success full stop work hard that's এটুকুই full stop দাও এবার পরের বাক্য you will get success হ্যাঁ Success spelling. SUCCESS thank you এটার মানে কি দাঁড়ালো কঠোর পরিশ্রম করো পরের বাক্য তুমি সাফল্য পাবে হ্যাঁ ঠিক ভুল বললো দুজনে একটু ভুল বললো কোথায় ইয়েস মৌসুমি ইজ কারেক্ট ইফ না ইফ ইউ ওয়ার্ক হার্ড এই ওয়ার্ক হার্ড মানে কাকে বলছে তোমাকে যদি তুমি কঠোর পরিশ্রম করো কারণ তারপরের বাকি ইউটা বলে দিয়েছে তো তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা তারপর আবার উইল গেট কেন ইউ উইল গেট
গ্রেট সাকসেস বা যা দিয়েছি, হ্যাঁ এখানে কোনো জিইটি জিইটি তাহলে এখানে ইউ দুবার ব্যবহার হবে, তাই তো? কোনটা এখানে ইউ দুবার ব্যবহার হবে, ইয়েস ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ উইল গেট দ্য সাকসেস। ওই জন্য বলছি এই বইটা সিরিয়াসলি, এই বইটা চিবিয়ে খেয়ে ফেলার মতো করে ফেলতে পারবে যে নোবডি ক্যান বিট হিম। কোশ্চেন বাঞ্চ দফানদারদের মাধ্যমিকের student মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের প্রত্যেক ক্ষেত্রেই এর ক্লাস, অ্যাবসলিউট ক্লাস এই বইটা তুলসী প্রকাশনী। পার্টস অফ স্পিচের জন্য মনে হয় ভালো। সব কিছুর জন্য ভালো হবে, সব কিছুর জন্য এভরিথিং। হ্যাঁ আর্টিকেল প্রিপোজিশন এগুলো এতে হচ্ছে প্র্যাকটিস, এটা কিন্তু উত্তর বলা নেই, প্র্যাকটিস আর প্র্যাকটিস আর প্র্যাকটিস। উত্তর বলে দিলে তাহলে হয়ে গেল, যত বেশি প্র্যাকটিস করা হবে তত অটোমেটিক মাথার মধ্যে গেঁথে যাবে। আচ্ছা দেখো, হি ওয়াজ ভেরি অনেস্ট, পরের বাক্য হি ওয়াজ ভেরি অনেস্ট, ফুল স্টপ। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, হি ওয়াজ ভেরি অনেস্ট, HONEST, ফুল স্টপ। I could not refuse him, HIM, He was very honest. হ্যাঁ কোনটা বলো, REFUSE, হ্যাঁ ঠিকই তো লিখেছো, বলো অ্যাজ দিয়ে হবে, ইয়েস কিভাবে হবে অ্যাজ দিয়ে, as he was very honest I could not. একদম একদম ইজি, অ্যাজ দিয়ে হবে। যেহেতু সে সৎ ছিল, কমা মানে সেহেতু আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি নি, লেখো as he was very honest, comma I could not refuse him. অ্যাডভার্বিয়াল ক্লজ আর বলার দরকার নেই, এবার আমি ওই এই আগামী রবিবারের এক্সামটা হয়ে গেলে শুধু ক্লজের উপরে পরীক্ষা নেব, সেটাই এর থেকে। আচ্ছা এই পরীক্ষাতে কোনো ক্লজ থাকবে না, স্যার আপনি যা দেখিয়েছেন বা আজকে যা যতটুকু পড়িয়েছেন এতটাই তো এতটুকুই তো কমপ্লিট না আরেকটা বাকি আছে, এখন আমি করাই করছি। নাউন নাউন ক্লজ, ইয়েস নমিনাল ক্লজ নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। মানে এটা আজকের এই ক্লাসটা করলে ক্লাস কমপ্লিট ক্লজ কমপ্লিট মানে ক্লজ কমপ্লিট মানে কি কমপ্লিট, কোড সেন্টেন্স কমপ্লিট হলো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স মানেই ক্লজ, একদম এটা হচ্ছে শর্টকাট ফাঁকিবাদী সিস্টেম, ক্লজ মানেই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই ফোনগুলো একটু সাইলেন্ট করো না ভাই, আমারও করা উচিত কিন্তু আমার আস্তে আস্তে মনে ছিল না, সবারই সত্যিই করা উচিত, খুব ইরিটেটিং হয় ক্লাসের মধ্যে, মানে একদম ছন্দটা যখন পুরো টপ মোডে থাকে না এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, নাউন মানে কি, এক্ষেত্রে তাই নয়, কেন, এক্ষেত্রে আমরা একটা যখন সেন্টেন্স লিখি আমরা কি, আচ্ছা লিখে নাও, হ্যাঁ 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 কি বলেন, কিছু না বুঝলাম না কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। হ্যাঁ লেখা তো হয়ে গেছে, আমি কেন বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটাই তো একটা সেন্টেন্সের প্রকৃত নিয়ম। তা এই যে নমিনাল ক্লজ মানে হচ্ছে অবজেক্ট, এটা একটা ঘুর পথে বুঝিয়ে দিলাম, কেন আমি সেন্টেন্স বলার সময় বলছি কি, কিন্তু তার আগে নমিনাল ক্লজ চেনার উপায় কি কি, বেশ কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে, বেশ কিছু মানে বেশ অনেকটা, কি কি, প্রথমে লিখছি সব থেকে যেটা বেশি ব্যবহার করা হয় দ্যাট, when, where, how, why, what, ব্যাস
আচ্ছা হোয়াট, হোয়াট মানে বলো কি, বলো। ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট মানে কি? ছোটবেলায় একটা খুব দাদা আমাদেরকে স্যার ধরতেন। ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট মানে কি? প্রত্যেকটার উত্তর কিন্তু বলে দিলাম আমি। ইফ যদি ইজ হয়, ইফ মানে যদি, ইজ মানে হয়, বাট মানে কিন্তু, বাট কিন্তু হোয়াট মানে কি? তখন তার উত্তর বলতাম, গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি? আচ্ছা লেখো। The sun, example, the sun, সূর্য, SUN, does not set, ACT, শেষ হয়নি, at all, full stop, I believe, BELIEVE, so, SO, কি বুঝলে বাক্যের মানেটা? I believe so, ফুল স্টপ। বাক্যের মানেটা কি বুঝলে? হ্যাঁ, মানে আগে সূর্য কোনোদিনই অস্ত যায় না, ফুল স্টপ, আই বিলিভ সো, আমি এটা বিশ্বাস করি। সত্যি কি সূর্য কোনোদিন অস্ত যায়? অস্ত যায় না, কিন্তু আমাদের এখানে অস্ত গেল, কিন্তু পশ্চিম কান্ট্রি গুলোতে তখন উদয় হয়। আর আমাদের যখন উদয় অস্ত যায় পূর্ব, মানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবং জাপানে, দক্ষিণ গোলার্ধে দেখা যায় একদম। তাই সূর্যের যখন উত্তরায়ণ হয়, তখন সূর্যটা দক্ষিণ দিকে বেশি একটু হেলে উদিত হয়, আর যখন সূর্যের দক্ষিণায়ন হয়, তখন সূর্য উত্তর দিকে হেলে উদিত হয়। এটাই হচ্ছে ভৌগোলিক নিয়ম। আমি ভূগোলে একটু বেশ স্ট্রং ছিলাম, সেই জন্য ভালো লাগে এই বিষয়গুলো আলোচনা করতে। হ্যাঁ হ্যাঁ বলো। ইয়েস, এবার আমি একটা শর্টকাট ফাঁকিবাজি সিস্টেম বলি, সেটা হচ্ছে নাউন ক্লজে যাই থাকুক না কেন দ্যাট দিয়ে করা যায়, কিন্তু তোমরা করবে না সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে মানে এমন কিছু ক্ষেত্রে আছে যেটা দ্যাট ছাড়া অন্য কিছু করা যাবে না, কিন্তু এমন কিছু সেন্টেন্স, এর পরে আমি আরো 3টে সেন্টেন্স বলবো, সেটা দ্যাট ছাড়া, দ্যাট দিয়েও করা যাবে, কিন্তু দ্যাট ছাড়া অন্য লিঙ্কিং ওয়ার্ড দিয়ে করলে বেশি ভালো দেখাবে অ্যাজ ফার এজ ইওর এক্সপেরিয়েন্স ইজ কনসার্নড। তো আমি এখন এই বাক্যটা জিজ্ঞাসা করলাম যে সূর্য কখনোই অস্ত যায় না, আমি বিশ্বাস করি এটা, এটা আমি বলছে, এ বললো দ্যাট দিয়ে জয়েন হবে। দ্যাট দিয়ে তাহলে কিভাবে জয়েন হবে বলো? I believe that the sun does not set at all. Very good. কি হলো? দাঁড়াও, লিখলে বাক্যটা, লিখে নাও, আগে লিখে নাও, উত্তরটা লিখে নাও। I believe that, আচ্ছা আরেকটা শর্টকাট ফাঁকিবাজি সিস্টেম বলে দিই। নাউন ক্লজ হওয়া মানেই দ্বিতীয় বাক্যটা, মানে শেষ বাক্যটা সবসময় আগে আসবে। ইয়েস, I believe দ্যাট, হ্যাঁ কোনটা? মানে নাউন ক্লজের ক্ষেত্রে শেষ বাক্যটা সবসময় আগে আসবে। তাহলে শেষ বাক্য আছে আই বিলিভ, তাহলে লিখি আই বিলিভ, সোটা কি আর লিখবো না। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে, দ্যাট দ্য সান ডাজ নট সেট অ্যাট অল। এবার আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? আমি এখানে কি লিখেছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমরা যা উত্তরটা লিখেছো তাকাও তো, উত্তরটা দিকে তাকাও। আই বিলিভ, আই কি, বিলিভ কি, ভার্ব, আর বাকি এই যতটুকু লিখলে এটা হচ্ছে অবজেক্ট, তাই এটাকে বলা হয় নাউন ক্লজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? অবশ্যই। আই হচ্ছে সাবজেক্ট, বিলিভ মানে বিশ্বাস করা, এটা ভার্ব। তাই আমি প্রথমেই সেন্টেন্স বলেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি হয়, তাহলে একটা সম্পূর্ণ সেন্টেন্স এখানে গঠন করা যায়। তাই নাউন ক্লজ সবসময় অবজেক্টের মতো কাজ করে বলে অবজেক্ট নাউন ছাড়া হয় না কিছু, তাই এটাকে নাউন ক্লজ বলে। বোঝা গেল না? ক্লিয়ার? দ্বিতীয় বাক্য লেখো।
crying for help. পরের বাক্য, he was crying for help. He was Crying, CRYING, trying for help, HELP, full stop, I crying for help, help, সাহায্যের জন্য সে চিৎকার করছে। এই ক্রাইং মানে কিন্তু কান্না করা নয়, চিৎকার করা। ক্রাই মানে সবসময় কিন্তু কান্না নয়, ক্রাই মানে চিৎকার। crying for help, full stop, I know, KNOW, know it, IT, it। আমি এটা জানি। এই উত্তরটা বলো তো। সবাই তাই বলবে, সবাই তাই বলবে, আই নো দ্যাট ব্লা ব্লা ব্লা। আমি অন্য কিছু চাইছি, বলো, ভেবে বলো। আরেকটু কিছু ভাবো। হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ মানে হাউ মানে কিন্তু কিভাবে, আর হোয়েন মানে কখন। বলো বলো, হোয়াই দিয়ে হবে, কারেক্ট। হোয়াই মানে কি, কেন। তাহলে আমি বাক্যটা কিভাবে সাজাবো, আমি জানি Why he was crying for trying to help. আর ফর হেল্প কেন হবে, আহা, আই নো, আমি জানি, হোয়াই হি ওয়াজ ক্রাইং, কেন সে কাঁদছিল। ফর হেল্প লিখলে তাহলে তো উত্তরে বলে দিলাম আমি, তাহলে আর মানে কি দাঁড়ালো, ক্লিয়ার। আই নো হোয়াই হি ওয়াজ ক্রাইং, কেন সে কাঁদছে। ক্লিয়ার হলো না, হলো না? হ্যাঁ, মনে কোনো ডাউট? স্যার এখানে তাহলে এটা I know why he was হ্যাঁ, তাহলে সাবজেক্ট মানে ভার্ব, বাকি পুরোটা অবজেক্ট। আর লিখবো না, ফরটা লেখা যায়। খুব ঠিক কথা বলেছে, লেখো সবাই, সবাই লেখো, ক্রাইং ফর, এটা লেখো। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। হোয়াই হি ওয়াজ ক্রাইং ফর, ইয়েস, কিসের জন্য অ্যাবসলিউটলি কারেক্ট, ইয়েস, কি জন্য, তারপর লেখো। না, এটা দেবে না, হোয়াট না লিখলে কাটতো। আচ্ছা, 3 নাম্বার লেখো। He went to, he went, WENT, to Axis Mall, he went to Axis Mall, AXIS, Axis Mall, IS, full stop, mall, MALL, আরে AXIS, Axis, তুই জানো না পাঁচশোর কাছে অত বড় একটা মল, এ লেখো, এ না, অ্যাক্সিস মল, 7 পয়েন্ট ক্রসিং এর কাছে, এটা অ্যাক্সিস মল, অ্যাক্সিস মল, ফুল স্টপ, আই, ফুল স্টপ দাও, আই নো ইট, আই নো, KNOW, নো ইট, IT। মানে সে অ্যাক্সিস মলে গিয়েছিল, আমি এটা জানি। এটা তো ভাই দিয়ে হোয়াই দিয়ে হবে, না না স্যার এইটা দেখে বলো ভাই, ফট করে উত্তর দিচ্ছে কেন? এটার মধ্যে উত্তর তো আমি লিখেই দিয়েছি প্রায়। Sir, I know that he went to তো এটা সবাই বলবে, আমি তো এটাই বললাম, এই উত্তরটা তো সবাই বলবে। আমি এর মধ্যে দিয়ে চাই, দ্যাটটা এমন ভুলে যাও, সব দ্যাটটা ভুলে যাও। I know when he went to হোয়ার হবে, কোথায়, আমি জানি কোথায় সে গিয়েছিল, তার উত্তর হচ্ছে অ্যাক্সিস মল। তাহলে কি হবে উত্তরটা, আই নো হোয়ার হি ওয়েন্ট টু, ইয়েস, I know where he went to, full stop, উত্তর শেষ। এবারে উত্তরটা ঠিক হলো। তাহলে পুরোটাই লিখতে হবে, পুরোটাই লিখতে হবে না, পুরোটাই লিখতে হবে। পরেরটা, হি, পরের বাক্যটা লেখো, হি was trying to, he was trying to, trying, TRYING, to tell me something,
tell me something, full stop, I could not hear it. I could not hear it. HER H-E-A-R. H-E-A-R, hear it, full stop. এটা উত্তর লিখে আমাকে দেখাও, কাউকে বলতে হবে না। ইট, আইটি, ইট, উত্তরটা লিখে আমাকে দেখাও। বলো।